নুরুল ইসলাম খান ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে লিভার বিশেষজ্ঞ কেন? ধরেন একজন জন্ডিসের রোগী অথবা একটা হেপাটাইটিস বি, এটা তো আমি দেখেছি যে একজন এমবিবিএস ডাক্তারও তারা মেডিকেল লেভেলে পড়ালেখা করে বা জন্ডিসের চিকিৎসা তারা শিখে। কিন্তু লিভার বিশেষজ্ঞের কাছে আসতে হবে কেন? আপনি যদি একটু স্পেসিফাই করেন যে কি, কি ফ্যাক্টর আমরা দেখি যে একজন লিভার বিশেষজ্ঞ হয়তো যে জিনিসটাকে ভালোভাবে ডিল করছেন বা অন্য ডাক্তারের কাছে সেটা পাচ্ছেন না। এই বিষয়টা যদি একটু আলোকপাত করতেন। আমরা আপনার কাছ থেকে লিভার সংক্রান্ত কিছু কথা শুনতে চাই। তো আমি ১ম আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো যে আসলে আ লিভারের আ মানে লিভার বিশেষজ্ঞ ইনাদের মানে বলতে আমরা যা বুঝি তাদের আ কাজটা কি? বা আমরা একজন রোগী কখন একজন লিভার বিশেষজ্ঞের কাছে যাবে? অথবা কোন ধরনের চিকিৎসা প্রয়োজন হলে তারা লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হবে? এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আমি এখন আপনার কাছে ২-১ টা রোগ সম্পর্কে একটু জিজ্ঞাসা করব। আমাদের দেশে যে ভাইরাল হেপাটাইটিস নামে যে রোগটা আছে এবং জন্ডিস, এই ২ টার ব্যাপারে আপনি যদি একটু বলতেন যে কোন, কোন ভাইরাস দিয়ে এটা হয় বা এটা হইলে কি সমস্যা হয়? এই সংক্ষেপে কিছু আলোচনা করেন। আচ্ছা, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস নিয়ে আমাদের এত আতঙ্কটা কিসের? এই নিয়ে তো আমরা অত মানে আতঙ্ক নাই। বি আর সি সমস্যাটা কোথায়? আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাইবো হেপাটাইটিস সি সম্পর্কে। হেপাটাইটিস সি ভাইরাস আমাদের দেশে কি পরিমাণ আছে? এবং এইটার চিকিৎসা আমাদের দেশে রয়েছে কিনা? চিকিৎসা দ্বারা রোগী ভালো হয় কিনা? যে আমাদের দর্শকরা লিভার ভালো রাখার জন্য কি, কি করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটা সফরে যাচ্ছি। আমি ঢাকা থেকে সৈয়দপুর থেকে ঢাকার পথে প্লেনে যাচ্ছি। তো এই যাওয়ার পথে আমার সাথে দেখা হয়েছে আমাদেরই একসময় সিনিয়র কলিগ, আমার বড় ভাই, অনেক স্নেহের এবং সম্মানের বড় ভাই ডক্টর নুরুল ইসলাম খান। আ উনি আ রংপুর মেডিকেলে লিভার বিশেষজ্ঞ হিসাবে সেবাদান করছেন বিগত বেশ কিছুদিন, অনেকদিন ধরে। তো অ যেহেতু আজকে উনার সাথে দেখা হয়েছে, এইজন্য আমরা আজকে লিভার রোগ সম্পর্কে উনার কিছু আলোচনা শুনবো এবং সেই রিলেটেড আমরা বিষয়গুলো যাতে আমাদের ফলোয়ার যারা আছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম খান স্যার। আমার অত্যন্ত জনপ্রিয় এবং আ বিখ্যাত ডাক্তার রংপুরের। উনি রংপুরে অনেক মানুষকে লিভারের সেবা দিয়ে আসছেন। তো আমরা আজকে উনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, খান ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন তো? জি আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা আমাদের পেজে অনেক ফলোয়ার আছেন। তাদের জন্য স্বাস্থ্য বিষয়ক যে সঠিক আলোচনাগুলো করে থাকি, আপনি জানেন। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিষয়ক সঠিক আলোচনা মানুষের উপকার করে এবং আমাদের দেশে চিকিৎসা সম্পর্কে অনেক ভুল ধারণা মানুষের আছে। তো যেহেতু আমরা চিকিৎসকরা অনেক ব্যস্ত থাকি এবং মানুষের কাছেও এই আলোচনাগুলা পৌঁছানোর সুযোগ কম থাকে, বিধায় আমরা এই পেজের মাধ্যমে আমাদের এই আলোচনাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি আরকি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপকৃত হচ্ছে। তো আজকে এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে লিভার সংক্রান্ত কিছু কথা শুনতে চাই। তো আমি ১ম আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো যে আসলে আ লিভারের আ মানে লিভার বিশেষজ্ঞ ইনাদের মানে বলতে আমরা যা বুঝি তাদের আ কাজটা কি? বা আমরা একজন রোগী কখন একজন লিভার বিশেষজ্ঞের কাছে যাবে? অথবা কোন ধরনের চিকিৎসা প্রয়োজন হলে তারা লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হবে? এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। একজন যদি সচরাচর লিভার বিশেষজ্ঞের কাছে যাবে, বাংলাদেশে এখানে বেশ কয়েকটি ফ্যাক্টর জড়িত। আমাদের দেশে মানুষ সচরাচর খাবার দাবারের রুচি কমে গেলে, কিছু খাইতে না পারলে, শরীর দুর্বল মনে হলে বা একটু জ্বর ফিল করলে ওরা অনেকে মনে করে, বিশেষ করে যারা ডাক্তার না, ওরা মনে করে যে আমার লিভারের সমস্যা। এবং প্রাথমিকভাবে যদি কারো পল্লী চিকিৎসকের কাছে যায়, সে পল্লী চিকিৎসক মনে করে বলে যে তোর লিভারের সমস্যা হয়েছে, তুই লিভারের চিকিৎসা নে। সেক্ষেত্রে আহ লিভারের সমস্যা না হইলেও লিভারের ডাক্তারের কাছে আসেন, আর সমস্যা হলে তো আসবেন। তাছাড়া যখন কারো অবভিয়াসলি যে সিমটম গুলো আছে, জন্ডিস জন্ডিস ডেভেলপ করে বা লিভারের অন্যান্য রোগগুলো আছে, পেটে পানি আসে অনেক পেটে পানি সময়। আসে,
তারপর হলো যদি অতিরিক্ত স্থূলতা বা ওবেসিটির কারণে দেখা গেলো যে একটু ওভারে পেটে ডিসকমফোর্ট অথবা ব্যথা বা খাওয়ার রুচি কমে গেছে ক্ষুধা তখন আমাদের কাছে আসে। তো মূলত সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো জন্ডিস নিয়ে আসে। জন্ডিসটা হলে মনে করে যে লিভারের সমস্যা। এটি এক নম্বর কারণ। তাছাড়াও বাকি যে কয়েকটা কারণ উল্লেখ করলাম সেটার কারণে আসে। পেটে পানিটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া মুখে যখন মুখ দিয়ে অনেকে রক্ত বের হয়, রক্ত বমি করে, পায়খানার সাথে রক্ত যায়, তখন তারা মনে করেন যে আমাদের কাছে লিভারের রোগ আমাদের কাছে আসতে হবে। এখন আমি নুরুল ইসলাম খান ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে লিভার বিশেষজ্ঞ কেন? ধরেন একজন জন্ডিসের রোগী অথবা একটা হেপাটাইটিস বি, এটা তো আমি দেখেছি যে একজন এমবিবিএস ডাক্তারও তারা মেডিকেল লেভেলে পড়ালেখা করে বা জন্ডিসের চিকিৎসা তারা শিখে। কিন্তু লিভার বিশেষজ্ঞের কাছে আসতে হবে কেন? আপনি যদি একটু স্পেসিফাই করেন যে কি কি ফ্যাক্টর আমরা দেখি যে একজন লিভার বিশেষজ্ঞ হয়তো যে জিনিসটাকে ভালোভাবে ডিল করছেন বা অন্য ডাক্তারের কাছে সেটা পাচ্ছেন না, এই বিষয়টা যদি একটু আলোকপাত করতেন। না, ঠিক আছে। প্রত্যেক এমবিবিএস ডক্টর বা যে কোনো বিশেষজ্ঞ ডক্টরই সব সাবজেক্ট সবকিছু সম্বন্ধে টুকটাক জানেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে একজন লিভার বিশেষজ্ঞ প্রায় ৫ বছর সময় ইউজ করে, ৫ বছর সময় ব্যয় করে একটা ডিগ্রি নেন। সেক্ষেত্রে লিভারের প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে যত সূক্ষ্মাণুসংখ্য একদম পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম এগুলো জানেন, যেভাবে সমাজে শিখেন, সেটা অন্যান্য ব্রাঞ্চে যারা আছেন বা অন্যান্য স্পেশালিটিতে যারা আছেন ওরা একটু কমই জানবে, এটা আমি মনে করি। জি, জি। আপনি ভালো বলেছেন। আমার মনে হয়, যেমন আমার যেটা মনে পড়ে যে আমি যখন বিএসএমইউ তে আমরা লেখাপড়া করেছি, আমরা বহির্বিভাগে কাজ করতাম। তো প্রতিদিনই কিন্তু আমাদেরকে আমাদের বহির্বিভাগে শত শত হেপাটাইটিস বি, সি এর রোগী আসতো। আপনার মনে পড়ে কিনা? আসলে আমার কাছে মনে হতো যে এবং হেপাটাইটিস বি বা সি এগুলোর যে পরিপূর্ণ গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন গুলো কিন্তু আমাদেরকে একদম ঠোঁটস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ করতে হয়। এবং এগুলো যতবারই আমরা রোগীগুলো দেখতাম, আমরা কিন্তু আমাদের মাথায় এই গাইডলাইন গুলো সার্কুলেট করতো এবং এই ম্যানেজমেন্ট গুলোর ক্ষেত্রে মনে হয় সূক্ষ্ম চিন্তা চেতনার প্রয়োজন আছে। কি মনে করেন আপনি, তাই না? অবশ্যই। সূক্ষ্ম অ্যানালাইসিস করা বা সূক্ষ্মভাবে একটা রোগীকে নির্ণয় করা যে রোগীটা কোন পর্যায়ে রয়েছে, এই জিনিসগুলা নির্ণয়ের জন্য লিভার বিশেষজ্ঞের মনে হয় কোনো বিকল্প নাই, আমি যেটা মনে করি। না, অবশ্যই। আমরা আমাদের যতগুলো ডিজিজ লিভারের আছে, হেপাটাইটিস বি বলি, সি বলি, ফ্যাটি লিভার বলি, অন্য যতগুলো রোগ বলি, প্রত্যেকটাতেই গাইডলাইন আছে, আমাদের স্পেসিফিক গাইডলাইন। সেটা তাও একটা না, আমেরিকান গাইডলাইন তৈরি হয়েছে, ইউরোপিয়ান তৈরি হয়েছে, এশিয়ার জন্য তৈরি হয়েছে, ইভেন বাংলাদেশেরও আছে। তো এই যে গাইডলাইন গুলো আছেন, এগুলা আমরা একদম সম্পূর্ণরূপে ফলো করে যেভাবে পুঙ্খানুপুঙ্খ চিকিৎসাটা দিতে পারি, এটা অন্যান্য ব্রাঞ্চের থেকে একটু কঠিন। কারণ তারা হয়তো এত ডিটেলস পড়বেন না, যেটা আমরা লিভার বিশেষজ্ঞ পড়ে থাকি আর কি। তাই ট্রিটমেন্টটা আমাদের কাছে অবশ্যই একটু ভালো হবে, নিঃসন্দেহে একটু ভালো জি, হবে। জি। আরেকটা জিনিস হচ্ছে, এখন কিন্তু একটা যুগ যেটা হলো সুপার স্পেশালিটির যুগ। ফলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো চিকিৎসাটাই আশা করে এবং যেটা একদম আন্তর্জাতিক মানের হবে, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী হবে। তো সেই জিনিসটার জন্য কিন্তু আসলে ওই বিষয় বা ওই সাবজেক্টটা নিয়ে যারা একদম সূক্ষ্মভাবে লেখাপড়া করেছেন বা প্র্যাকটিস করেছেন, তাদের ছাড়া কিন্তু এরকম সূক্ষ্ম মতামতগুলো দেওয়াও মনে হয় কঠিন, তাই না? হ্যাঁ, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। জি, কারণ হলো এটা ওই যে আহ, আহ, অন্যান্য ব্রাঞ্চের লোক বা অন্যান্য স্পেশালিটির লোকজনের ক্ষেত্রে এটা একটু কঠিন হবে। হ্যাঁ, তারাও পারবেন, অবশ্যই পারবেন। তবে আমরা যেভাবে একদম সূক্ষ্মাণুসংখ্য ভাবে দেখবো, পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবো, এটা হয়তো ওটার অবশ্যই। জন্য একটু ওইরকম নাও হতে পারে। যেমন আমি বলি যে একটা ইউরোলজি একটা সাবজেক্ট, কিডনিতে পাথর হয়েছে, এটা কিন্তু একজন এমবিবিএস ডাক্তার হিসেবে আমরাও লেখাপড়া করেছি। কিন্তু কত সাইজের পাথর হইলে কি করতে হবে, কোনটা কেটে অপারেশন করতে হবে, কোনটা পিসিএনএল করতে হবে, এগুলো আমাকে বা জিজ্ঞেস করলে বা আপনাকে জিজ্ঞেস করলে মনে হয় না, আপনি পারবেন না। আমি পারবো না, পারবো না, কারণ আমরা ওই সাবজেক্টটা প্র্যাকটিস করছি। না, আমরা যখন ইউরোলজি পাথর পাই তখন ওদেরকে কাউন্সিলিং করে রেফার করে দিই। আমরা ওই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট ইউরোলজির কাছে রেফার করে এই দিই। জন্য কারণ আমরা এটা ভালো পারবো না। আমরা এটা বলিও না যে আমরা এটা পারবো। হুম, আর সুনির্দিষ্ট বিশেষজ্ঞর কাছেই এই বিষয়টার একটা সঠিক পরামর্শ সঠিক পাওয়া যায়। পরামর্শ পাবেন। হ্যাঁ। এই
আচ্ছা, আমি এখন আপনার কাছে দুই একটা রোগ সম্পর্কে একটু জিজ্ঞাসা করব। আমাদের দেশে যে ভাইরাল হেপাটাইটিস নামে যে রোগটা আছে এবং জন্ডিস, এই দুইটার ব্যাপারে আপনি যদি একটু বলতেন যে কোন কোন ভাইরাস দিয়ে এটা হয় বা এটা হইলে কি সমস্যা হয়, এই সংক্ষেপে কিছু আলোচনা করেন। হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশে ভাইরাল হেপাটাইটিস খুবই কমন। এর মধ্যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ই, চারটেই কমন। এর মধ্যে এ এবং ইটা পানিবাহিত রোগ বা খাদ্যবাহিত রোগ হয়, এবং বি এবং সিটা একটু রক্তজনিত, রক্তের মাধ্যমে বা মায়ের কন্টামিনেট, কাছ থেকে সন্তানের মায়ের কাছে। কাছ থেকে সন্তানের। তারপরে সিরিঞ্জ শেয়ারিং নিডলস, সিরিঞ্জ ইভেন সেলুন থেকেও ছড়াতে পারে, সেটা একটু ভিন্ন। আর এইটা নর্মালি খাদ্য এবং পানিবাহিত, এই দুটার মাধ্যমে মূলত ছড়ায় আর কি। তো দুটার ক্ষেত্রে ট্রিটমেন্ট, জন্ডিসের ক্ষেত্রে একটু ভিন্নতা তৈরি হয়। এ এবং ই যেটা, এটা সচরাচর রোগীরা জন্ডিস নিয়ে আসে, ওদের হিস্ট্রিটা নিলে পাওয়া যায় ওরা বাইরের খাবার খেয়েছেন, বাইরের পানি খেয়েছেন, বাইরের খাবার খেয়েছেন, বা বাইরের থেকে অনেক সময় হিস্ট্রি দেয়। আমরা যখন রং করে প্র্যাকটিস করি তখন জিজ্ঞেস করি দেখা গেছিল কিনা, বাইরের খাবার খেয়েছিল কিনা, বাইরে পানি খেয়েছিল কিনা, তখন তারা স্বীকার করেন বা বলেন, হিস্ট্রির সাথে মিলে যায়। তো তখন আমরা ডায়াগনোস করতে সুবিধা হয়, একটা ফেসিলিটি মানে আমরা পাই, ক্লু পাই। আর বি এবং সি নর্মালি অনেকটাই একুশ হেপাটাইটিস বা জন্ডিস নিয়ে একটু কমই আছে, বিটা আছে, সিটা খুবই কমই আছে। সেক্ষেত্রে আমরা হিস্ট্রিতে যা পাই সেটা হলো যে নিডল প্রেক ইনজুরি, অনেক সময় সেক্সুয়াল কন্টাক্ট বা ভার্টিক্যাল ভার্টিক্যাল যেটা, এটা খুব বেশি হয়, মা বাবা থেকে সন্তানের আসা, এটাও আসে। আবার অনেক সময় মনে হয় কোনো হিস্ট্রিও পাই না যে কিছু অনেক রোগ সময় থাকতে পারে। অনেক সময় স্ক্রিনিং করতে গিয়ে এটা খুব বেশি পাওয়া যায়। একটা সার্জারি হবে বা কখনো রক্ত দিতে যাবে, তখন একটা স্ক্রিনিং করতে গিয়ে দেখা গেল তার হেপাটাইটিস বি অথবা সি পজিটিভ, এটা পাওয়া যায় আর কি। শরীরে সেটা হচ্ছে, সেটা ক্যারিয়ার হিসেবে আসে, সে নিজেও জানে না। আচ্ছা, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস নিয়ে আমাদের এত আতঙ্কটা কিসে? এই নিয়ে তো আমরা অত মানে আতঙ্ক নাই। বি আর সি সমস্যাটা কোথায়? হ্যাঁ, এখানে হেপাটাইটিস এ এবং ই যেটা নিয়ে আমাদের আতঙ্ক একটু কম, কারণ এটা সেলফ মানে ই হয়, ভালো হয়ে যায়, সেলফ লিমিটিং ডিজিজ। 6 মাস সময় লাগেও না, সর্বোচ্চ ম্যাক্সিমাম 6 মাস, 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে রোগীটা ভালো হয়ে যায়। কিন্তু বি এবং সেটা ক্রনিসিটি করতে পারে, এটা ক্রনিসিটি করতে পারে, এবং এক এক পর্যায়ে গিয়া লিভার সিরোসিস, ক্রনিক লিভারটিস এবং লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারও হতে পারে। এই যেমন বি এবং সি ভাইরাস নিয়ে আমাদের আতঙ্কটা বেশি। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাইবো হেপাটাইটিস সি সম্পর্কে। হেপাটাইটিস সি ভাইরাস আমাদের দেশে কি পরিমাণ আছে এবং এইটার চিকিৎসা আমাদের দেশে রয়েছে কিনা, চিকিৎসা দ্বারা রোগী ভালো হয় কিনা, এই ব্যাপারে আপনি যদি একটু বলতেন। থ্যাংক ইউ। হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে এই কারণেই যে এটা ক্রনিসিটি তৈরি করে, লিভার সিরোসিস ইভেন লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। হেপাটাইটিস বি এর তুলনায় সি এর ইনসিডেন্স বা প্রিভেলেন্স বাংলাদেশে কম, এটা সম্ভবত 0.8%। বাংলাদেশের যেটা প্রিভেলেন্স, এখানে আমরা রোগীগুলো সচরাচর আমাদের কাছে কয়েকভাবে আসতে পারে। একটু কমপ্লিট সিরোসিস হয়ে গেছে, সিরোসিসের যে সিমটম গুলো আছে, যেমন পেটে পানি আসা, হেমাটোমেসিস মেলাইনা মানে রক্তবমি হওয়া, কালো পায়খানা হওয়া, এরকম ক্ষেত্রে আমরা যখন আসে রোগীগুলা, আমরা প্রাথমিকভাবে ডায়াগনোস করলাম লিভার সিরোসিস, আলট্রাসোনোগ্রাম ডায়াগনোস করা সম্ভব। তখন আমরা কারণ খুঁজতে গিয়ে হেপাটাইটিস সি পাই, যদিও পরিমাণে কম কিন্তু পাওয়া যায়। আর অনেক ক্ষেত্রে স্ক্রিনিং করতে গিয়ে আমরা আমাদের যে রেগুলার স্ক্রিনিং করি হেপাটাইটিস বি এবং সি, সেক্ষেত্রেও পাই। যারা কিডনি রোগের ডায়ালাইসিসের জন্য কিডনি ডিপার্টমেন্টে যায় এবং অন্যান্য অপারেশন ক্ষেত্রে যারা সার্জনের কাছে যায়, তারপর থেকে বর্তমানে হেপাটাইটিস বি এবং সি স্ক্রিনিং করে, সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস সি ভাইরাসটা পেতে পারি। ইনসিডেন্সটা যেটা বললাম একটু লো, সম্ভবত 0.8% আমাদের দেশের পপুলেশনের মধ্যে আছে। তো এটার হেপাটাইটিস সি আসলে আমরা, আমাদের কাছে আসলে আমরা আহ, তার একটা টেস্ট করে ফেলি, যে কনফার্ম করে ফেলি এলাইজা মেথডে সি আছেন। তারপরে লিভারের অন্যান্য ফাংশন করে যেমন সিরাম এএলটি বা এসজিবিটি, সিরাম বিলিরুবিন, প্রথম বিনটাম, আলট্রাসোনোগ্রাফি, হোলোপটেমেন, এগুলো দেখে তার একটা স্টেজ দেখি যে কোন স্টেজে আছে। তার পরবর্তীতে হেপাটাইটিস সি এর জন্য আমরা আরএনএ টেস্টটা করব।
আরএনএ টেস্টের মধ্যে আরএনএ যদি পজিটিভ পাওয়া যায় তাহলে আমরা ট্রিটমেন্ট পাওয়ার সে যোগ্য হিসাবে ধরে নেব। বাংলাদেশে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা আগে ছিল না, এখন সুন্দর সুন্দর ট্রাক দেশে আসছেন, দেশে চলমান আছে, মার্কেটিং করছে বেশ কিছু কোম্পানি, এবং ওষুধগুলোর দাম একটু বেশি হলেও আমি মনে করি রোগীদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, এবং আমাদের রোগীরা সেই ওষুধগুলো গ্রহণ করতেছেন, গ্রহণ করার মাধ্যমে ভালো হচ্ছেন। ট্রিটমেন্ট একটু ডিফারেন্স হয়। যদি ক্রনিক হেপাটাইটিস হয় নর্মালি আমরা 12 সপ্তাহের ট্রিটমেন্ট দিলে যথেষ্ট। সিরোসিস হয়ে গেলে 12 সপ্তাহ দেওয়া হয়। যদি একদম সিরোসিস যদি ডিকম্পোজার সিরোসিস হয়ে যায় সেক্ষেত্রে আমরা 24 সপ্তাহ দেই, যদি সবুজভাবে বা ক্যালপাটাতে কম্বিনেশন সাথে রিভাবিরিন দিতে না পারি, আর রিভাবিরিন দিতে হলে 12 সপ্তাহ যথেষ্ট। রেগুলার ফলো আপ খুব জরুরি। এই ওষুধগুলোর কিছু সাইড ইফেক্ট আছে, অনেক সময় রক্ত কমে যায় বা অন্যান্য ক্রিয়েটিনিন লেভেল পেলে যেতে পারে, অন্যান্য সমস্যা কিছু দেখা দেয়। তো রেগুলার ফলো আপ করে সেই অনুযায়ী ব্যবস্থা আমরা নিতে পারি। তো রেগুলার রোগীরা চিকিৎসা নিলে আজ পর্যন্ত আমার দেখা মতো, আমার অভিজ্ঞতায় মোটামুটি হেপাটাইটিস সি ভাইরাস একটা কিউরেবল ডিজিজ, সম্পূর্ণ কিউর হয়। এবং আমি দেখা মত আমি এখন পর্যন্ত কোনো রোগী পাই নাই যারা আবার হেপাটাইটিস সি ভাইরাসের ট্রিটমেন্ট নিয়ে আরএনএ নেগেটিভ হওয়ার পর আবার পজিটিভ এখন মতো হয়েছে। সেই হিসাবে আমরা হোপ করি যে সিআর চিকিৎসা বেশ ভালোভাবে আমাদের সম্ভব বা হচ্ছে। তো কিরকম খরচ পড়তে পারে যদি একজন 24 সপ্তাহ চিকিৎসা নেয়? নর্মালি প্রতিদিনের খরচটা প্রায় 800 টাকা, 700 থেকে 800 টাকার মতো করে পড়বে, সেই হিসাবে যতটুকু আসে আর কি। তো আপনারা শুনছিলেন হেপাটাইটিস সি ভাইরাস কিছু একটা সময় একটা বলা হতো যে এটা হইলে কোনো চিকিৎসা নাই এবং লিভার সিরোসিস হয়ে যায় এবং এটা থেকে রোগী মৃত্যুবরণ করে। কিন্তু এখন হেপাটাইটিস সি একটা কিউরেবল ডিজিজ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা চিকিৎসা দিয়ে রোগটাকে ভালো করতে পারি এবং সাধারণত গড়ে প্রায় 1.25 লাখ থেকে 1.5 লাখ টাকা রোগীর খরচ হয় 3 মাসে। তো এবং অনেক রোগী তো মাশাআল্লাহ হেপাটাইটিস সি ভাইরাসে ট্রিটমেন্ট নেওয়ার পর তারা পরিপূর্ণভাবে সুস্থই হয়ে যাচ্ছে এখন সবাই। তবে যদি কারো লিভার সিরোসিস বা ডিকম্পেনসেশন বা লিভার ক্যান্সার হয়েছে সেটা ভিন্ন কথা। এছাড়া বেশিরভাগ রোগী হচ্ছে হেপাটাইটিস সি ট্রিটমেন্টের পরে তারা সুস্থতা লাভ করে। তো সুতরাং হেপাটাইটিস সি ভাইরাস হলে দেরি না করে আমাদের অবশ্যই লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কি বলেন? অবশ্যই আমরা এটা সে ভাইরাস হলে বর্তমানে এটা খুবই আশার আলো যে খুব সুন্দর চিকিৎসা আছে এবং কিউর হয়ে যাচ্ছেন। একদম লাস্টে যেটা অলরেডি আপনি বলেছেন যে ডিকম্পোজার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে গেল, তারপরেও সেটাকে লাইফটাকে এক্সটেন্ড করা যায়। ট্রিটমেন্ট দিলে রোগী কিছুটা উন্নতি হয়। তাই আমরা আশা করব যে হেপাটাইটিস সি ভাইরাসের রোগী পাইলে তারা লিভারের ডাক্তার পরামর্শ নেন, নিলে একটা ভালো ফলাফল পাবেন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন বলে আমরা আশা করি। আলহামদুলিল্লাহ। সুন্দর আলোচনা হলো। আরেকটু সংক্ষেপে জানতে চাইবো যে লিভার ক্যান্সার সম্পর্কে আপনি যদি একটু বলতেন যে লিভার ক্যান্সার রোগটা কাদের বেশি হয়? কি, কি লক্ষণ নিয়ে আসে এবং এটার কি চিকিৎসা আছে? এ সম্পর্কে আমাদেরকে একটু আলোকপাত করুন। ধন্যবাদ। লিভার ক্যান্সার তো যেকোনো সিরোসিস রোগীদের বলা হয় যে এটা একটা ফার্টাইল ল্যান্ড বা সয়েল ফর লিভার ক্যান্সার। সিরোসিস পেশেন্টের লিভার ক্যান্সারের ঝুঁকিটা খুব বেশি। এজন্য আমরা প্রতি 3 থেকে 6 মাস পর পর স্ক্রিনিং করি যে তার ক্যান্সার হয়ে গেল কিনা। স্ক্রিনিং করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করি এবং আলফা পিটিউটারি নামে একটা টিউমার মার্কার করি। ইপকার-2 নামেও একটা টিউমার মার্কার আছে যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল নয়। এই 3টা টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। সিরোসিস ছাড়াও হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এবং ফ্যাটি লিভার থেকেও লিভার ক্যান্সার হতে পারে। আচ্ছা, মানুষ কিভাবে বুঝবে তার লিভার ক্যান্সার হয়েছে? এটা একটু যদি বলতেন। সেক্ষেত্রে বোঝাটা একটু প্রথম দিকে কঠিন হতে পারে। কিছু কিছু উপসর্গ থেকে রোগীরা বোঝে, আর আমরাও আইডিয়া করে নিই প্রথম দিকে। যেমন মুরগির ক্ষুধা মন্দা থাকবে, হালকা ফিভার থাকতে পারে, পেটের ডান পাশে ব্যথা থাকতে পারে। আহ, যদি দেখা যাচ্ছে যে পেইনের পাশাপাশি রোগীর কন্ডিশন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে, খাওয়ার রুচি কমে যাচ্ছে, আহ, যদি থাকে দেখা যাচ্ছে যে পেটে পানি থাকে, পানিটা নর্মালি আমরা যে ওষুধ দিলে পানি কমার যে ওষুধগুলো আমরা দিই ডায়াবেটিক্স, এগুলো দিলে কমে যায়, কিন্তু সেক্ষেত্রে কমবে না, পেটে ব্যথা হবে,
এবং তার সারা কন্ডিশনটা সচরাচর হঠাৎ করে একটু খারাপের দিকে যাবে, তখনই আমরা চিন্তা করতে পারি না এটা হয়তো লিভার ক্যান্সারের দিকে যাচ্ছে, এই জন্য উন্নতিটা হচ্ছে না আর কি। আমার যতদূর মনে পড়ে যে লিভার ক্যান্সারের দুইটা প্রেজেন্টেশন, একটা হলো যে যারা লিভার সিরোসিস মানে লিভার সিরোসিসের রোগী, তাদেরকে আমরা যা রুটিন নিই 6 মাস পর পর আল্ট্রাসাউন্ড, এবং সিরোসিসের রোগীর আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানে আগের পরে যদি কোনো ছোট দাগ পাওয়া যায় বা একটা চাকা পাওয়া যায় যেটাকে এসওএল, তাহলে আমরা লিভার ক্যান্সার সন্দেহ করি, এবং ওইটার চিকিৎসাটা এক ধরনের। আরেকটা হলো যে লক্ষণ নিয়ে আসা, অর্থাৎ পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, পেটে পানি চলে আসা, এটা দ্বিতীয় ব্যথা। কিন্তু যে রোগীটা এই ধরনের ভাবে অর্থাৎ লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে আসলে মনে হয় চিকিৎসার খুব বেশি স্কোপ থাকে না। এই জন্য আমাদের চিকিৎসার ক্ষেত্রে ওই স্ক্রিনিং করে ডায়াগনোসিসের দিকেই নজরদারি বেশি করা দরকার। আপনি আপনি খুব ভালো বলছেন। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে 6 মাস পর পর ফলো আপ আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেদিকে তো ট্রিটেবল অবস্থায় থাকবে। অবশ্যই যদি যেটা আমাদের কাছে সিমটম নিয়ে আসে, আপনি খুব ভালো কথা বলেছেন, সেক্ষেত্রে রোগীর অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। 5টা স্টেজ আছে আমরা জানি, দেখা গেছে অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেক্ষেত্রে আমাদের পেলিয়েটিভ ট্রিটমেন্ট ছাড়া তেমন কিছু করার থাকে না। কিন্তু যদি আমরা স্ক্রিনিং এর মাধ্যমে আগেই ধরতে পারি সেটাকে, আল্ট্রাসোনোগ্রাফি বা যে অন্যান্য স্ক্রিনিং এর কথা বললাম, সেক্ষেত্রে একটা ট্রিটমেন্ট আর্লি স্টেজ ট্রিটমেন্টটা শুরু করলে রোগীটাকে অনেকটা ভালো করা সম্ভব। যেমন সার্জারি করা যেতে পারে, বা আরো কিছু কিছু সুন্দর সুন্দর প্রতিটি দেশে চালু আছে বর্তমানে, এগুলো করলে রোগীটা দেখা গেল জিনিসটা ট্রিটমেন্ট করা যাবে আর কি, ভালো করা যাবে। কিন্তু অ্যাডভান্স টেসল তো ওইটা জাস্ট ভ্যালিয়েশন, এছাড়া তেমন কিছু করার থাকে না। তাহলে আমাদের এক্ষেত্রে একটা মেসেজ হলো যে আমাদেরকে অবশ্যই যাদের লিভার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অথবা লিভার সিরোসিস আছে, তাদেরকে 6 মাস পর পর আল্ট্রাসাউন্ড পরীক্ষাটা করতে হবে, এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষাটা করতে হবে কিন্তু ভালো এবং নির্ভরযোগ্য সনোলজিস্ট দ্বারা। কারণ অনেক ক্ষেত্রেই ভালো সনোলজিস্ট না হলে ওনারা এই বিষয়গুলো ডিটেক্ট করতে পারে না। খান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন শুধু সংক্ষেপে আমাদেরকে 1 মিনিটের মধ্যে বলেন যে আমাদের দর্শকরা লিভার ভালো রাখার জন্য কি কি করতে পারে, ওনাদের লিভার সুস্থ যাতে থাকে বা লিভার রোগ না হয়, এটার জন্য কি কি পরামর্শ বা একটা পরামর্শ। লিভার সুস্থ রাখার জন্য আমাদেরকে যেটা প্রথম বলতে হবে, বর্তমানে তো আমরা যেটা পাচ্ছি, সবচেয়ে বেশি যেটা পাচ্ছি ফ্যাটি লিভারটা পাচ্ছি, খুবই কম পাচ্ছে এটা। ফ্যাটি লিভার থেকে বাঁচার জন্য আমাদেরকে যে সমস্ত নিয়মগুলো মানতে হবে, যে একটা নিয়ন্ত্রিত লাইফস্টাইল বা জীবনযাপন করতে হবে। সেক্ষেত্রে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। একটু প্রতিদিন যাতে ফিজিক্যাল এক্সারসাইজ হয় সেদিকে মনোযোগ দিতে হবে, এবং আমাদের নিয়মিত একটু যাতে আমরা 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারি সে ব্যবস্থা করতে হবে। এটা ছাড়াও অভ্যাসের ব্যাপারে কোনো খাদ্যাভ্যাসের ব্যাপারে আমরা ফ্যাটি ফুড বা স্পাইসি ফুড গুলো একটু কম খাওয়ার চেষ্টা করবো। যেগুলো ক্ষতিকর, যেমন গরুর মাংস, খাসির মাংস, পোলাও, বিরিয়ানি, মিষ্টি, মাছের মধ্যে চিংড়ি মাছ, এই জিনিসগুলো ক্ষতিকর, এগুলো তো আমরা কম খাবো। করতে হবে। খাবেন না পেপসি, চকলেট, আইসক্রিম, ফাস্ট ফুড বা বার্গার জাতীয় যে খাবারগুলো আছে, এই জাতীয় খাবারগুলো আমরা একটু পরিহার করবো। প্রতিদিন কায়িক পরিশ্রম 30 মিনিট হাঁটার একটা অভ্যাস করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। নিজের ওজন আমরা মাপবো। তাছাড়া যে হেলথ চেক আপ গুলো আছে, ব্লাড সুগার বেড়েছে, সুগার নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল, প্রেশারটা কন্ট্রোল করতে হবে। নিয়মিত একটা স্ক্রিনিং করা দরকার। লিভার বছরে একবার হলো যে লিভারের কোনো সমস্যা আছে কিনা, সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি এবং লিভার যে প্যারামিটার গুলো আছে, সেরকম এএলটি বা অন্যান্য টেস্ট গুলো, প্রোটিন টেস্ট গুলো করে দেখা উচিত তার লিভার কেমন থাকে। এছাড়াও যে সমস্ত কারণে হেপাটাইটিস এ এবং বি ভাইরাস ছড়ায়, যেমন বাইরের খাবার থেকে ছড়ায়, এই খাবার আমরা খাবো না। এবং বি এবং সি যেভাবে ছড়ানো হয়, বা যেমন সেলুনে গেলে ইনটেক প্লেট দেওয়া উচিত, ব্যবহার করা উচিত, অথবা কি বলে এটাকে, ব্লাড নেওয়ার সময় কারো যদি রক্ত নিতে হয় অপারেশন বলার সময়, তখন স্ক্রিনিং করে নিতে হবে। এবং সেক্সুয়াল ব্যাপারে খুব ইসলামী ধর্মীয় বিধিবিধান মেনে চলতে হবে। সেফ সেক্সুয়াল প্র্যাকটিস এটা করতে হবে। আর যে সমস্ত ভাইরাসের টিকা পাওয়া যায়, যেমন হেপাটাইটিস এর টিকা পাওয়া যায়, এই টিকাটা আমাদের নিতে হবে। বি এর টিকা বর্তমানে 2003 থেকে 5 সালের মধ্যে বাংলাদেশে দেওয়া হচ্ছে। যারা তার আগে জন্মগ্রহণ করেছেন তারা বি এর টিকা, হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিবেন। আশা করি এই জিনিসগুলো দেখলে তার লিভার ভালো রাখা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ খান ভাই। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমি আমার সফরে
একজন লিভার বিশেষজ্ঞকে আমার পাশে পেয়েছি, বিধায় আমি আমার দর্শকদের জন্য কিছু কথা ওনার কাছ থেকে সাজেশন নিলাম। আশা করি আমাদের এই আলোচনাগুলো সবার কাজে লাগবে, এবং এই আলোচনাগুলো আপনাদের আমাদের করার যখনই সফল হবে, যখন আমরা এটা শুনবো, ফলো করব এবং এটাকে বেশি বেশি শেয়ার করব। তো সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।